দেন বিরোধী দলের উপনেতাকে মাইক দেন, উনি বসে বসেই বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মানে স্পিকার, আপনি তো একজন নিরপেক্ষ ব্যক্তি এই সংসদের জন্য। তো কিন্তু আনফর্চুনেটলি একটু আগে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটা খুবই আনফর্চুনেট, কারণ স্পিকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরে সিট আপ দাঁড়িয়ে আবার নতুন করে আপনার ডিজাইন করা এবং এই করা, এটা খুবই অসুন্দর। এর প্রতিবাদে আমি আজকে কোনো বক্তব্য রাখবো না। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের উপনেতা, বক্তব্য রাখা ইচ্ছা অনিচ্ছা সেটা আপনার উপর নির্ভর করে, কিন্তু সাধারণত প্র্যাকটিস হলো যে যদি সরকারি দলের নেতারা বক্তব্য দেয় সেখানে চিফ হুইপ উপরে নিচে করতে পারেন কিছু, আবার বিরোধী দলের তরফ থেকেও যখন কথাবার্তা বলবেন বিরোধী দলের চিফ হুইপ বক্তাকে উপরে নিচে দিতে পারেন। তো এখন আপনি যদি না বলেন মাননীয় বিরোধী দলের নেতা, আপনি কি ওনার পরিবর্তে অন্য কাউকে দিতে বলবেন? আপনাদের 30 মিনিট সময় আপনার বক্তব্য রাখতে পারবেন। মাইক দেন, বিরোধী দলের উপনেতাকে মাইক দেন। এতে চেয়ারটা বোধহয় খারাপ। মানে স্পিকার, আসলে এখানে আমাদের যে সিরিয়ালটা দেওয়া হয়েছে এবং আপনি যেটা করছেন এই সম্পূর্ণ এখতিয়ার কিন্তু আপনার। বাকিরা বলতে পারে, আপত্তি করতে পারে। এখানে যদি কোনো কিছু ঘোষণা না হতো এবং এরপরে আপনি আমাকে সময় দিতেন বা এরপরে মাননীয় নেতাকে সময় দিতেন, তাহলে কোনো আপত্তি ছিল না। এখন আমাদের দিক থেকে 3 জন বক্তব্য রাখার পরে আপনি সরকারের পক্ষ থেকে একজনও বক্তব্য দিবে না, এটা তো ঠিক না। তাহলে আমরা তাদের মাইন্ড বুঝতে পারতাম তারা কি বলতে চাচ্ছে। তো যেহেতু একটা মানে আনপ্লিজেন্ট এনভায়রনমেন্ট এখানে তৈরি হয়েছে এবং সেটা আপনি অ্যালাউ করেছেন, এবং আপনি এটা অ্যালাউ করে আপনি আপনার নিরপেক্ষতা হারিয়েছেন। মাননীয় বিরোধী দলের উপনেতা, আমি আপনাকে একটা ভারতের পার্লামেন্টের একটা আলোচনা আপনাকে উদাহরণ দিতে চাই। পার্লামেন্টে ঢোকার সময়ে স্পিকারও ছিল, তারপরে সেখানের কংগ্রেসের যিনি প্রধান তিনি ছিলেন এবং বর্তমান প্রাইম মিনিস্টার যিনি তিনি ছিলেন। তো প্রাইম মিনিস্টার যখন আসছে তখন স্পিকার তাকে একটু অধিকতর সম্মান দেখিয়ে ট্রিটমেন্ট দিয়েছে এবং তার প্রতিবাদে সেখানে রাহুল গান্ধী দাঁড়িয়ে স্পিকারের পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন এবং স্পিকার সেটাকে পরে এন্ডোর্স করেছে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ দি পার্লামেন্ট অ্যান্ড দি রোল অফ দি স্পিকার। কিন্তু আজকে সেটা ব্যর্থ ঘটে গেছে। কারণ হচ্ছে এটা ব্যাখ্যা আপনাকে করতে হবে বা চিফ হুইপকে এটা করতে হবে যে একজনের নাম ঘোষণার পরে উনি সেটাকে চেঞ্জ করে আবার অপোজিশনের একজন বক্তাকে দেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন। এটার কারণটা কি, এটা আমরা একটু জানতে চাই। মাননীয় বিরোধী দলের উপনেতা, সংসদে বক্তাদের ক্রম নির্ধারণ করে স্পিকার, স্পিকারের অথরিটি আছে। তারপরেও এখানে কোনো তেমন কোনো বক্তা বা কোনো খারাপ খারাপ পরিবেশ তো আমি দেখতে পাচ্ছি না। আমি তো উভয় দলের মধ্যে সহযোগিতার পরিবেশ এখনো দেখতে পাচ্ছি। সুতরাং তারা তাদের আধা ঘন্টা সময়ের মধ্যে টাইমটা নির্ধারণ করেছে। সংসদের গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তি হলো সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা। তাদের যে সিরিয়ালটা এটা ব্রেক করা হয় না। তার মধ্যে যদি আপনি মনে করেন যে উপনেতাকে একটু সুযোগ দেওয়া হয়নি বা কিছু, সেটা আপনি ভাবতে পারেন, কিন্তু এটা সিরিয়ালের কোনো ব্যত্যয় ঘটানো হয় নাই। দ্বিতীয়, ভারতের যে উদাহরণ আপনি দিলেন, সংসদ নেতার অনেক প্রিভিলেজ থাকে। সুতরাং প্রাইম মিনিস্টারকে যদি একটু টাইম বেশি দিয়ে থাকেন স্পিকার, সংসদ নেতাকে দিয়েছেন, প্রাইম মিনিস্টারকে দেন নাই, সংসদ নেতাকে দিয়েছেন। সুতরাং কিছু এরকম হতেই পারে। বাট যাই হোক, এটা অত্যন্ত তুচ্ছ বিষয়। আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন, দেশের ব্যাংকিং ব্যবস্থার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এখানে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, এটা ছোটখাটো বিষয় উপেক্ষা করে বিষয়টি গুরুত্ব নিয়ে এটার উপরে যদি আপনারা মনোযোগ অধিকতর নিবদ্ধ করেন, জাতি উপকৃত হবে। ধন্যবাদ। প্লিজ গো হেড। এটাকে অনার করে আপনি বক্তব্য রাখেন, বিশেষ যে অনুরোধ জানাইছেন। জি, মাননীয় স্পিকার, আপনি যেহেতু পরে আবার অনুরোধ করেছেন, আমি আপনার অনুরোধকে অভ্যাস করতে হবে। আলোচনা করার যে মুড আমার, সেটা কিন্তু আই লস্ট ইট ফ্র্যাঙ্কলি স্পিকিং।
আপনার টাইম 7 মিনিট, আমি যতক্ষণ এখন থেকে টাইম শুরু হবে 7 মিনিট। মানে স্পিকার আজকে দাঁড়িয়ে পড়ি। বলেন না। না না আচ্ছা ঠিক আছে, উনি যেভাবে কমফর্ট ফিল করেন। মহান স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ দিয়েই শুরু করতে চাই, আমাকে যেহেতু সাজেশন দিয়েছেন। আজকে যে বিষয়টি এখানে উত্থাপিত হচ্ছে এবং আলোচনা হচ্ছে, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইকোনমির জন্য। ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছিল তারা দেশে অত্যন্ত সম্মানীয় এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা ছিল, এবং ইসলাম ব্যাংক বাংলাদেশের শুরুর পিছনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সহযোগিতা করেছিলেন, অনুমোদন দিয়েছিলেন, এটা আমার সামনে যারা বসে আছেন বিএনপি যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা ওনারা জানেন কিনা আমি জানি না। ওনার উৎসাহে অনুমোদনেই এদেশে প্রথম ইসলামিক ব্যাংক এখানে প্রতিষ্ঠিত। অনুমোদন বলতে অফিসিয়াল না, যে প্রসেসই করছেন উনি, বাট হি ওয়াজ দি ওয়ান অফ দি পাইওনিয়ার, যেটা এদেশে ইসলাম ব্যাংক গঠনের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। এবং ইসলাম ব্যাংক একটি আন্তর্জাতিক ইনভেস্টমেন্টের মাধ্যমে এখানে তৈরি হয়েছিল, আপনি জানেন। এখানে আইডিবির ফান্ডিং ছিল, কুয়েত ফাইন্যান্স ব্যাংকের ফান্ডিং ছিল, আল রাজি যেটা বিশাল কোম্পানি আল রাজি, সেখানে ফান্ডিং ছিল, এবং বাংলাদেশের কতিপয় ইসলামপ্রিয় মানুষের ফান্ডিং ছিল। ইসলাম ব্যাংক পরিপূর্ণভাবে একটি যোগ্য এবং সততার ভিত্তিতে পরিচালিত হয়েছে। আজকেও ইসলাম ব্যাংকের যারা স্টাফ আছেন, চাকরি করছেন, এদের কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এমন কোনো অবস্থান সেখানে ছিল না। ইট ওয়াজ ফুললি একটা নিরপেক্ষ স্পিরিচুয়াল স্পিরিট এবং সততার ভিত্তিতে ইফিসিয়েন্টলি এই ব্যাংক পরিচালিত হয়। এবং সেই কারণেই এশিয়াতে 11 বারের মতোই এই ব্যাংকটি প্রাইভেট সেক্টরের প্রধান ব্যাংক হিসাবে আবির্ভূত হয়, এবং যেটা বলেছে সবচেয়ে গণমুখী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। 3 কোটি গ্রাহক, আমার ধারণা জানি না এক্স্যাক্টলি এই পরিমাণ গ্রাহক আর কোনো ব্যাংকে আছে বলে আমি মনে করি না। স্বৈরাচার যখন ক্ষমতায় আসলো, তারা এই ব্যাংকটাকে লুটপাট করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। এস আলমের মতো ব্যাংক লুটের বিশ্ব ডাকাত আনফর্চুনেটলি এই ব্যাংকের কর্ণধার হিসেবে তৎকালীন স্বৈরাচার শাসক তাকে সেখানে চলে যায়। আপনারা দেখেছেন যে রিপোর্টটা ইসলামী ব্যাংক একটা তদন্ত কমিটি করেছিল। সেই তদন্ত কমিটিতে যে রিপোর্ট এখন ব্যাংকে আছে, ব্যাংকের কর্তারা জানেন যে 26টার মতো বিভিন্ন প্রতিষ্ঠান, ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে তাদের নামে এই ব্যাংক লোনটা নিয়ে যাওয়া হয়েছিল। এই ভুয়া কোম্পানিগুলির 26 জন তারা আছে, তাদের মধ্যে আপনার এস আলমের বাসার চাকর, তার চাকরানি, তার পিয়ন, তার কর্মচারী, এই ধরনের বহু লোককে দিয়েই একেবারে ভুয়া কোম্পানি গঠন করে আপনার 1,25,000 কোটি টাকা এই ইসলাম ব্যাংক থেকে সরিয়েছিল। এই অভ্যুত্থানের পরে আপনার আবার নতুন করে এই ব্যাংক কিছুটা প্রাণ ফিরে পায়। 26,000 কোটি টাকার মতো নতুন টাকা এখন গ্রাহকদের প্রত্যেকখানে আছে। আমরা আশা করেছিলাম যে এই সরকার এসে সর্বপ্রথম বিদেশের যে টাকাগুলো আছে এছাড়াও নিয়ে চলে গেছিল, সেগুলোকে ফেরত আনার জন্যই উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই দিকে না গিয়ে গভর্নমেন্ট বিতর্কিত লোকদেরকে সেখানে বসিয়ে এখন যে পরিমাণ কিছু টাকা আছে জনগণের টাকা, সে টাকাকেও কিভাবে লুটপাট করা যায় সেরকম উদ্যোগ গ্রহণ করছে বলে আমরা সেটা দেখি। যে ব্যক্তিটিকে এখন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে, তার ব্যক্তিগত চরিত্র, তারপর টাকা আত্মসাৎ, ঘুষ খাওয়া, এই ব্যাপারে ইতিমধ্যেই বহু রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এর কয়েকটি লোককে ইসলাম ব্যাংকের যেখানে সততাই অন্যতম প্রধান বিষয় ছিল, ইফিসিয়েন্সি প্রধান ছিল, সেই সৎ ব্যাংকটির চেয়ারম্যান বানানো হয়েছে একজন পরীক্ষিত, প্রমাণিত আত্মসাৎকারী এবং দুর্নীতিবাজ ব্যক্তিকে। এরকম লোকেরা যদি এখানে চেয়ারম্যান হয়,
তাহলে আসসালামের মতোই তারা বাকি টাকাগুলোকে জনগণের টাকাকে নিয়ে যাবে। এটা অত্যন্ত পরিষ্কার, এবং এই জন্যই ইসলামী ব্যাংকের গ্রাহকদের ভিতরে এক বিরাট আতঙ্ক তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, আজকে ইসলামী ব্যাংকের যে টাকা, এ টাকাগুলো কাদের? এখানকার সহজ মানুষের, এবং যারা ইসলামিক অর্থনীতিতে বিশ্বাস করে, এটা তাদের টাকা। সুতরাং এই টাকার ব্যাপারে আমাদের অবশ্যই কনসার্ন আছে। সেখানে আমি একজন গ্রাহক, আমি একজন ডিপোজিটর আছি সেখানে, এবং এখানে যে যারা আছে তারা, এবং ওই সাইডে অনেকেই আসেন নিশ্চয়ই, যারা ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা করছেন এবং তারা কমফোর্টেবলি ব্যবসা করতে যাচ্ছেন। এখন একটা সরকারের লক্ষ্য হওয়া উচিত কি? একটি সরকারের লক্ষ্য হওয়া উচিত যে এ সমস্ত প্রতিষ্ঠানগুলো যাতে অধিক সুন্দর এবং সুচারুভাবে পরিচালিত হয়, সেই জন্য চেষ্টা গ্রহণ করা। কিন্তু আমরা দেখছি এই সরকার আসার পরে যে পরিবর্তনটা ব্যাংকে নিয়ে আসা হচ্ছে, এটা একেবারেই একটি নেগেটিভ অ্যাটিটিউড আমরা দেখছি, এবং অন্যায় করে অসৎ লোকদেরকে দেওয়া হয়েছে। আমি এটা জানতে চাই যে জিবাদুর রহমান সাহেবকে চেয়ারম্যান করার পরে এখন যে ওমর ফারুক যে এটার এমডি ছিল, এই দুজনের নেতৃত্বে ব্যাংকটি আবার কিছুটা হলে স্বাভাবিকতা ফিরে পাচ্ছিল। কোন কারণে আজকে চেয়ারম্যানকে চেঞ্জ করা হলো, কোন কারণে এমডিকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, এটাই জাতির কাছে পরিষ্কার থাকা উচিত। তো আমি এটা পরিষ্কার করে বলতে চাই যে ইসলামী ব্যাংক এর আগে যেভাবে ছিল মোহাম্মদুর রহমান এবং এমডি ফারুক, এদেরকে সেখানে রিহেবিলিট করে আগের পর্যায়ে রেখে তাদেরকে যে রিজাইন করতে বাধ্য করা হয়েছে, সেটাকে আবার উদ্র করে ইসলামী ব্যাংকে স্বাভাবিকভাবে চলার জন্য সেই সুযোগ করে দেওয়া দরকার। আর যদি সেটা না হয়, তাহলে গ্রাহকের টাকা গ্রাহকদের বিরুদ্ধে আন্দোলন করবে। আর গ্রাহক টাকা যদি না থাকে, যে মাননীয় উপনেতা, আচ্ছা আপনি 1 মিনিটে সাম আপ করুন। আমার সমস্যা হচ্ছে খুব সহজ। আমরা দেখছি যে ইসলামী ব্যাংকে আওয়ামী লীগ যেভাবে দখল করেছে, আমাদের মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেব তার আগের বলেছিলেন যেটা কত অংশ শেয়ার, মানে শেয়ার কত অংশের মালিক আছে, 82% আওয়ামের যে মালিকানা, এই 82% হচ্ছে অন্যান্য লোকদের মালিকানাকে ডাকাতির মাধ্যমে ডিজেফাই দিয়ে এটাকে এসে দখল করে জোর করে নিয়ে গেছে। আমাদের দাবি এটা অরিজিনাল মালিকদের ফেরত দিতে হবে, এবং যেভাবে সুস্থভাবে চলছিল সেটাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করতে হবে। নাহলে গ্রাহকরা আন্দোলন করবে, ইসলামী ব্যাংকের পক্ষে যা আছে তারা আন্দোলন করবে, এবং দেশে একটা বড় ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি সেই জন্য অনুরোধ করবো যে আগের মতো করে ইসলামী ব্যাংকে ইসলামিক আদায় সৎ লোকদেরকে দিয়েই পরিচিত করার জন্য চেষ্টা করতে হবে, এবং এসালামের লোককে বর্ষণের জন্য চেষ্টা করছে। কোনো এসালামের লোক ইসলামী ব্যাংকের কাজও দিতে পারবে না। ধন্যবাদ।